আপনাদের যারা আলোচনা করেছেন তাদের সঙ্গে আমি যুক্ত হওয়ার আগে আমি একটু ইনফরমালি কথা বলতে চাই, তাহলে একটু কথা বলতে সুবিধা হবে। এখন টিভির বাবু সাহেব একটা কথা বলেছেন যে সরকারের পক্ষ থেকে যদি কোনো বিভিন্ন গোয়েন্দারা যদি এটা না করে তাহলে খুব ভালো হবে। কথা শুনে একটা বিভ্রান্তি হতে পারে। এটা কি চলছে? পেয়েছেন এরকম কিছু? নাই। হ্যাঁ, তার মানে এই যে এখন নাই, এই কথাটাই কিন্তু হচ্ছে এখনকার স্ট্যান্ডার্ড, তাই তো? এবং আপনারা যে বললেন যে এখন এই ধরনের নিয়ন্ত্রণ নাই, আজকে সেমিনারে আমার বক্তব্যের শুরুতে আপনাদের এই সম্মিলিত মন্তব্যটা সরকারের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব নিতে পারি আমি। আচ্ছা, আপনাদের সকলের এই সম্মিলিত যে প্রশংসা, এটা আমার মহাসচিব আছেন এখানে, সরকার এবং দলের দ্বিতীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি, এবং মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আপনাদের এই প্রশংসা, আপনাদের এই সার্টিফিকেট আমি আনুষ্ঠানিকভাবে পৌঁছে দেওয়ার দায়িত্ব নিলাম। আপনারা যে আলোচনা করছেন এই আলোচনাটা এতই গুরুত্বপূর্ণ, যেটা আমাদের সোহেল ভাইও বলছেন যে আসলে কি একটা টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠা হওয়ার পরেই কি একটা গণমাধ্যম আমরা পাবো, স্বাধীন দায়িত্বশীল গণমাধ্যম, নাকি আসলে একটা স্বাধীন দায়িত্বশীল গণমাধ্যম প্রতিষ্ঠার প্রক্রিয়ার মধ্য দিয়েই একটি গণতান্ত্রিক ব্যবস্থা টেকসই হতে পারে? এটা খুব পরিষ্কার যদি আমাদের ধারণার মধ্যে, চিন্তার মধ্যে থাকে, তাহলে আমার মনে হয় যে আমাদের সমস্ত চাওয়া পাওয়া, প্রত্যাশা এবং বিতর্কগুলিকে আমরা অনেক বেশি প্রোডাক্টিভ করতে পারবো। আমরা যে জগৎ নিয়ে কথা বলছি সেই জগতের যদি আমরা সংবাদপত্র শিল্প জগৎ হিসাবে আখ্যায়িত করি বা এইভাবে যদি দেখতে চাই, তাহলে শিল্পের নিয়ম অনুযায়ী এখানে একটা মুনাফার প্রশ্ন থাকবে অবধারিতভাবে। কারণ যিনি উদ্যোক্তা, তিনি যদি মুনাফা নিশ্চিত করতে না পারেন, তিনি তার এই শিল্প জগৎ প্রতিষ্ঠানকে কিভাবে টিকিয়ে রাখবেন? তা যদি টিকিয়ে রাখতে নাই পারেন, তাহলে এই প্রতিষ্ঠানে কর্মরত সকল ব্যক্তি, সাংবাদিক, অন্যান্য সকলকে কিভাবে লালন পালন করবেন? আবার তাকে যদি এই কাজ মুনাফা নিশ্চিত করে উনি যদি করেন এবং উনি যদি অন্য কোনো দায়বদ্ধতার মধ্যে না থাকেন, তিনি যদি সকলটা দায়িত্ব পালন করলেন কিন্তু তার ট্যাক্স কাঠামো অথবা তার দায় দায়িত্ব ইত্যাদি সম্পর্কে কোনো কথা থাকলো না, তিনি থাকলেন সবকিছু জবাবদিহিতার ঊর্ধ্বে, তখন একটা ভিন্ন পরিবেশ দেখা দিবে। কারণ সংবাদপত্র শিল্প জগতের মালিক পক্ষ এবং তিনি তার এই প্রভাব প্রতিপত্তি এবং তার পত্রিকার যে কাটতি, তাকে কাজে লাগিয়ে বিজ্ঞাপন দাতাদের কাছ থেকে যে অর্থটা উপার্জন করেন, এই তো উৎস বলতে তো এই জগৎ টিকে থাকবে এখান থেকেই। তাহলে বিনিয়োগ এবং মুনাফার সম্পর্ক কিন্তু এইখানে। এবং এই আর্থিক জগৎটাকে যদি আমি একটি প্রাতিষ্ঠানিক কাঠামোর মধ্যে না দাঁড় করতে পারি, তাহলে এই জগৎ তো টেকসই হবে না। এবং যখন এই জগৎ টেকসই হবে না, তখনই কিন্তু এই জগতের আপনাদের মতো মেধাবী যে জনবল, বিশেষ করে সাংবাদিকতার মতো এরকম একটা পেশা, তুলনা করা যাবে না। বা যান্ত্রিকভাবে আমরা কিন্তু অন্য পেশার মতো দেখলে ভুল হবে আমাদের। একজন সরকারি কর্মকর্তা অথবা একজন কর্পোরেট এক্সিকিউটিভ অথবা একজন উদ্যোক্তা ব্যবসায়ী, তার সঙ্গে কিন্তু সাংবাদিকতার পেশাটাকে যদি গুলিয়ে ফেলি তাহলে ভুল হবে। এটাকে অবশ্যই একটা ভিন্নভাবে দেখতে হবে। যেমন আমাদের সংবিধানে লেখা নাই যেটা চতুর্থ স্তম্ভ, কিন্তু সারা পৃথিবীর সভ্যতা জানে যেটা একটা চতুর্থ স্তম্ভ। এই স্তম্ভটা না থাকলে রাষ্ট্র সমাজ থাকে না। সাংবাদিকতার মতো পেশাকেও কিন্তু এই ধরনের একটা অঘোষিত সম্মান, মর্যাদার দৃষ্টিভঙ্গি থেকে, লেন্স থেকে আমাদেরকে দেখা উচিত বলে আমি মনে করি। একজন রাজনৈতিক কর্মী এবং সামান্য একটু দায়িত্ব পালন করছি, সেই জায়গা থেকে আমি আমার একজন অনুসন্ধানী ছাত্রের জায়গা থেকে আমি মনে করি যে এটা আমাদের কাছে খুব পরিষ্কার হওয়া দরকার, যেটাকে দেখার ক্ষেত্রে আমাদের একটা ভিন্ন দৃষ্টিভঙ্গি থাকা দরকার। ফলে মালিক পক্ষ, বিজ্ঞাপন দাতা, যে সমস্ত পণ্যের উৎপাদকরা থাকেন, তারা এই দুয়ের অবস্থান, এবং অপরদিকে রাষ্ট্র, সমাজ এবং জনগণের সকল সেবা দেওয়ার দায়িত্ব অথবা তাদেরকে শোষণ করার দায়িত্ব জোর করে হোক অথবা জনগণের সম্মতি নিয়েই হোক, তা থাকছে কিন্তু সরকারের হাতে। ফলে সরকার একটা বড় অংশীদার এখানে। ফলে সরকার অংশীদার, মালিক পক্ষ অংশীদার এবং বিজ্ঞাপন দাতারা অংশীদার। সরকার তার অস্তিত্ব নির্ভর করছে জনমতের উপরে, লাগাতারভাবে সে জনমত পাচ্ছে কিনা এবং ধরে রাখতে পারছে কিনা, তার অ্যাপ্রুভাল রেটকে সে ঠিক রাখতে পারছে কিনা, দ্যাট ইজ হিজ পারফরমেন্স অর হার পারফরমেন্স। এবং কমপ্লিটলি এটা নির্ভর করে যে সে ডেলিভারি দিতে পারছে কিনা। না পারলে তার যা পরিণতি সেটাও আমরা জানি, পারলে তার সুফল কি তাও আমরা জানি।
এবং মালিক পক্ষ মুনাফা পেলে পরে সে এই জায়গাতে থাকবে, তাহলে সে থাকবে না। দেশে যদি একটা ব্যক্তিগত প্রাইভেট সেক্টরের ইকোনমি যদি বারবারন্ত থাকে, আমাদের দেশে যদি উৎপাদন কাঠামো যদি বারবারন্ত থাকে, ন্যাচারালি এখানে বিজ্ঞাপনদাতার অভাব হবে না। নানান রকম পণ্য উৎপাদন হবে, যে পণ্য উৎপাদনের মধ্য দিয়ে এবং তা বিপণনের মধ্য দিয়েই কিন্তু আমাদের অর্থনীতি গতিশীল থাকবে। ফলে অর্থনীতি গতিশীল থাকার জন্যই কিন্তু তাকে ক্রেতার কাছে যেতে হবে, পাঠকের কাছে যেতে হবে। এভাবেই কিন্তু সাংবাদিক তার মেধাকে একটা পেশায় পরিণত করে পাঠক এবং দর্শক শ্রোতাদের কাছে এই জগৎকে নিয়ে কিন্তু আমাদের একটা ইকোসিস্টেম, মিডিয়া ইকোসিস্টেম। এর সঙ্গে নতুন যুক্ত হয়েছে ডিজিটাল প্ল্যাটফর্ম, সেখানে টেক জায়ান্টরা যুক্ত হয়েছেন, লাইক ফেসবুক, ইউটিউব ইত্যাদিরা। টেক জায়ান্টরা একটা পার্টনার হয়ে দাঁড়িয়েছেন এবং তারা এতই শক্তিশালী যে পৃথিবীর ক্ষমতাবান অনেক রাষ্ট্রনায়করাও কিছুই করতে পারেন নাই, বরঞ্চ পাল্টা টেক সার্ভার তাকে জন্ম দিতে হয়েছে। আপনার, আমি নাম বলতে চাচ্ছি না কূটনৈতিক কারণে, নিশ্চয়ই আপনারা জানেন। ফলে তারা একটা স্ট্রং পার্টনার হিসেবে ইন্ডিয়াতে কিন্তু ইন করেছেন। এর সঙ্গে নতুন করে যুক্ত হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা। এমন এমন অদ্ভুত ক্ষমতা এবং শক্তিশালী দাপট নিয়ে সে সোশ্যাল মিডিয়াতে এবং অন্যান্য সব জায়গাতে হাজির হয়ে যাচ্ছেন যে তার ক্ষমতার দৌড় কোথায় গিয়ে দাঁড়াবে এবং তা কতটা ভালো কতটা মন্দ সভ্যতা, এটা নিয়ে কিন্তু একটা গবেষণার মধ্যে এখনো আছে, তা কিন্তু নিষ্পত্তি হয়নি। অতএব আমরা যদি প্রকৃত অর্থে টেকসই গণতন্ত্রের জন্য গণমাধ্যমের ভূমিকা নিয়ে একটা একটা সমাধানমূলক জায়গাতে আমাদের আলোচনাকে নিতে চাই অথবা এগিয়ে নিয়ে রাখতে চাই, তাহলে ইকোসিস্টেমের এই কমপ্লেক্সটা কিন্তু আমি মনে করি আমাদের সংশ্লিষ্ট সকলের ভালো করে বোঝা উচিত। পার্সিয়াল নলেজ থাকলে কিন্তু একটা মিসআন্ডারস্ট্যান্ডিং ডেভেলপ করতে পারে। আমি আকমলকে ধন্যবাদ জানাই যে আকমলের এই লেখার মধ্যে পরিপূর্ণভাবে তা না আসলেও আমার কাছে মনে হয়েছে যে চিন্তাকে উস্কে দেওয়ার জন্য যতটুকু থাকা দরকার ততটুকু সে কিন্তু লিখেছেন। তো সেই কারণেই আমি কথা বলার সুযোগ পেয়ে আমি মনে করি যে যেহেতু আমাকে আপনারা প্রধান আলোচক করেছেন, এই জন্য আমি একটু একাডেমিক্যালি ডিসকাশনের সঙ্গে এনগেজ হতে চাচ্ছি যে আমাদের দেশে এটা একটা সুযোগ এসেছে, জুলাইয়ে রক্ত এবং প্রাণের মধ্য দিয়ে একটা নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। আমাদের দেশে এটা একটা নতুন সুযোগ তৈরি হয়েছে। আমাদের প্রধানমন্ত্রী, রাষ্ট্রনায়ক, দেশনায়ক তারেক রহমান যেভাবে রাষ্ট্র মেরামত করে একটা নতুন সম্ভাবনাকে উনি তৈরি করতে চাচ্ছেন, হি ডাজ মিন বিজনেস, এটাকেও আমরা কিন্তু একটা সুযোগ হিসাবে কাজে লাগাতে পারি। ফলে গণমাধ্যমের সাংবাদিকতা জগৎ যেই মালিক পক্ষ যার উপরে নির্ভরশীল এবং যেই মালিক পক্ষ বিজ্ঞাপনদাতাদের উপরে নির্ভরশীল এবং যেই সরকার জনগণের সমর্থন ধরে রাখার জন্য পাঠক দর্শক নির্ভর যে সমাজ, তাকে আস্থায় রাখার জন্য যে তার লক্ষ্য আগ্রহ, সেখানে সরকার এবং মালিক পক্ষের একটা আন্তঃসম্পর্ক এই সমাজে তৈরি হয়ে যায়, যা আমরা বিগত সরকারের আমরা দেখেছি। সরকার এবং মালিক পক্ষে এক হওয়ার কারণে তারপরে কিন্তু পুরো ব্যাপারটার একটা নিয়ন্ত্রণ চলে যায়, সে কিন্তু সেখানে গিয়েছেও সেখানে। এবং বড় বড় গণমাধ্যম, বরঞ্চ নেপথ্যে দেখা গিয়েছে গণমাধ্যম জানা তার চেয়ে অনেক বেশি বড় বড় মিডিয়া হাউসের, বিজনেস হাউসের মিডিয়া আউটলেট। ফলে একটা বিরাট বিজনেস হাউসের মিডিয়া আউটলেট হওয়া এক জিনিস, আর একটা বড় মিডিয়া হাউস হওয়া কিন্তু আর এক জিনিস। রুপার্ট মার্ডকের কথা আমরা সবাই জানি। রুপার্ট মার্ডক কিন্তু এই মুহূর্তে নিশ্চয়ই যারা $1 ট্রিলিয়ন টাচ করেছেন অথবা $1 বিলিয়ন ক্রস করেছেন, সেই ধরনের কিন্তু বিজনেস হাউসকে রিপ্রেজেন্ট করে উনি কিন্তু মিডিয়া জগতের মধ্যেই আছেন। ফলে এই সমস্যাগুলিকে যদি আমরা খুব ভালোভাবে বুঝি, তাহলে আমি মনে করি যে সমস্যার সমাধান করা খুব যে কঠিন তা না। সাংবাদিক বন্ধুদের এই সমাধান করার জন্য যেই জনমত তৈরি করা দরকার, সেই জনমতের জন্য যদি আপনারা সরকারের এই সদিচ্ছা, দেশের ঐতিহাসিক প্রেক্ষাপটে আমাদের জন্য যে সুযোগ এবং এটাকে কাজে লাগিয়ে আমরা যদি কাল্পনিকভাবে এভাবে চিন্তা করি যে হ্যাঁ, মালিক পক্ষকে আমরা এই শিল্প জগতে উৎসাহ বোধ করবেন, বিনিয়োগ করবেন, এরকম একটা পরিবেশ সরকার তৈরি করতে পারছে, তাহলে মালিক পক্ষ কিন্তু তার বিনিয়োগ বজায় রাখবেন। কারণ মালিক পক্ষ যদি সংবাদপত্র শিল্পের জগতের মুনাফার বিনিয়োগ এবং মুনাফা নিশ্চিত না পান, আমি যদি ধরে নেই যে কোনো ধরনের উদ্যোক্তা পাওয়া গেল না, তাহলে এই জগৎ কোত্থেকে থাকবে? তাহলে কি সরকার শুধু মালিক হবে? এটা কি সম্ভব? পৃথিবীর কোথাও কি আছে? তা হবে না। তাহলে মালিক পক্ষ যাতে এখানে থাকেন, সে তার জন্য কিন্তু আবার দেশে যদি প্রকৃত অর্থেই একটা বেসরকারি খাতের অর্থনীতি যদি আপনার গতিশীল না থাকে, তাহলে বিজ্ঞাপনদাতা কোথায় পাবে? বিজ্ঞাপন আসবে কোত্থেকে? মালিক পক্ষ এখানে কেন ইনভেস্ট করবেন? আর তো কোনো সোর্স নাই ইনকামের।
আর সাধারণ পাঠকটা হচ্ছে সংবাদের বস্তুনিষ্ঠ এবং গ্রহণযোগ্যতার কারণে এখানে ভিড় করবেন, সেটা ডিজিটাল প্ল্যাটফর্মে করুন, সেটা ইলেকট্রনিক প্ল্যাটফর্মে করুন, অথবা সেটা হার্ড কপি পাঠ করেই করুন। ফলে এখানে যত কোটি 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 মানুষ ভিড় করবে তত বেশি কিন্তু মালিক পক্ষ এবং বিজ্ঞাপনদাতাদের কিন্তু সংযোগ থাকবে। এই পুরো ব্যবস্থাটাকে আমরা যদি একটা রেগুলেশনের মধ্যে আনতে পারি, নট কন্ট্রোল, সেই রেগুলেশনের মধ্যে আনতে পারি এবং প্রত্যেকটা যার যার ন্যায্য পাওনা, মালিকের ন্যায্য পরিবেশ, মালিকের ন্যায্য মুনাফা নিশ্চিত করা এবং বিজ্ঞাপনদাতাদের বেসরকারি উৎপাদন অর্থনীতির যে অর্থনীতি বান্ধব যে রাজনীতি সমাজ পরিবেশটাকে নিশ্চিত করা, এবং তখন কিন্তু স্বয়ংক্রিয়ভাবেই এই জগতের সাংবাদিকরা একটা ওয়েজ বোর্ডের মধ্যে আসবেন, সেখানে তারা মর্যাদাবান বেতন পাবেন, তার পরিবেশের নিশ্চয়তা পাবেন। মালিক পক্ষে এই চুক্তিতেই কেবলমাত্র তখন শিল্পের সমস্ত ধরনের লাইসেন্সগুলি তিনি পাবেন অথবা তিনি ধরে রাখতে পারবেন। বিজ্ঞাপনদাতারাও যার যার মতো করে যখন কাঠামোতে থাকবেন এবং তার ইনকাম অনুযায়ী যখন তিনি আরো বেশি বেশি করে পণ্য উৎপাদন করতে পারবেন, তখন সেখানে বিজ্ঞাপনের প্রবাহ বাড়বে। তখন সরকার এই সকলের ন্যায্য স্বার্থকে নিশ্চিত করার মধ্য দিয়ে সাংবাদিকতার পেশার নিরাপত্তা এবং মর্যাদাকে বৃদ্ধি করার জন্য এই মহলগুলিকে তখন অ্যামিকেবলি, নট প্রেশার, অ্যামিকেবলি কিন্তু তখন একটা সেটেলমেন্টে আসতে পারবেন। এই ক্ষেত্রে আমি ব্যক্তিগত একটা মত বলে রাখি যে প্রথমেই আমি চেষ্টা করছি এবং সরকারের অনেকেই ব্যাপারে একমত যে সাংবাদিকতা পেশা এবং সংবাদপত্র শিল্প জগৎকে একটা ভিন্নভাবে বিবেচনা করা যায় কিনা। কেননা অন্য কোনো পণ্য উৎপাদনের মতো মুনাফার প্রবৃদ্ধিটা কিন্তু এখানে চট করে, মুনাফা না থাকলে উদ্যোক্তা থাকবে না, তাহলে কি এই জগৎ থাকবে না? তাহলে এই জগৎকে ধরে রাখার জন্য এবং এখানে বিনিয়োগকারীদেরকে ধরে রাখার জন্য এবং তার মুনাফার প্রভাবকে ঠিক রাখার জন্য আমাকে প্রথমে একটা ইকোসিস্টেম ডেভেলপ করতে হবে। এটা যদি আমরা করতে পারি, আমি মনে করি যে তখন ওই মালিকও কিন্তু তার মুনাফা নিশ্চিত হওয়ার কারণে আপনার সাংবাদিকদের স্বাধীনতা দেওয়া, মর্যাদা দেয়া, ওয়েজ বোর্ড দেয়া, তাকে নানান রকম ইনসেনটিভ দেয়া, এর বাইরে আপনার আবার সমাজে সেরকম সম্মান মর্যাদা তো আছেই, কারণ এটা এমন একটা পেশা যা সরকার, মালিক, অর্থনীতি, সমাজ, রাষ্ট্র সকলের জন্যই কিন্তু এটা খুব জরুরিভাবে দরকার হয়ে পড়বে। ফলে আমি আপনাদের সকলের কাছে এইভাবে বিবেচনা করার জন্য আহ্বান রাখছি যে আমাদের প্রথমত সরকার পক্ষ এবং মালিক পক্ষ এবং দেশের উৎপাদনশীল অর্থনীতির নিশ্চয়তাটা হচ্ছে আমি মনে করি কি পয়েন্ট, এবং এই কাজে যাতে সরকার এগিয়ে যেতে পারে সেই ক্ষেত্রে আপনারা যারা এখন সাংবাদিকতা জগতে আছেন, এই সংকটকালীন সময়েও আপনারা যারা একটু ভালোভাবে একটা সুন্দর জিনিসকে প্রত্যাশা করছেন, আপনারা যদি সরকারকে সহযোগিতা যেভাবে করছেন এই মুহূর্ত পর্যন্ত, যেমন বললেন যে এখন পর্যন্ত সরকার অনেক বন্ধুসুলভ দায়িত্ব পালন করছে, এই উৎসাহগুলি যদি আপনারা দিতে থাকেন, যা ইতিমধ্যে সম্পাদক পরিষদ মাননীয় প্রধানমন্ত্রীকে দিয়েছেন, মালিক পক্ষ গিয়ে দিয়ে এসেছেন, আপনারা আজকে দিলেন, তাহলে সরকারও কিন্তু তখন উৎসাহিত হবে যে হ্যাঁ আসলেই একটা এই মিডিয়া ইকোসিস্টেমকে একটা প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে। এবং আমরা যখন এটাকে নিশ্চিত করতে পারবো, এর স্বয়ংক্রিয় ফলাফলটা কিন্তু পাবেন আপনারা সাংবাদিকরা, কারণ আপনারা এখানে কেউ বিত্তবান হতে আসেন নাই, আপনারা একটা মহান পেশায় কমিটমেন্ট নিয়ে আসছেন। ফলে আপনাদের এই পেশাকে, আপনাদের মর্যাদাকে, আপনাদের মেধাকে, আপনাদের দক্ষতাকে, যোগ্যতাকে নিশ্চিত করেই আপনাদের অর্থনৈতিক জীবনের সঙ্গে সঙ্গতিপরায়ণ বেতন কাঠামো নিশ্চিত করার দায়িত্ব মূলত সরকারের। সরকার সেই দায়িত্ব পালন করতে চায়, কিন্তু সরকার এই দায়িত্ব পালন করতে চাইলেই সরকার তো আর তহবিল থেকে টাকা দেবে না, জনগণের ট্যাক্সের টাকা দেবে না। তাহলে কিন্তু এই স্টেক হোল্ডারদের সকলের জন্য একটা সম্মানজনক সমাধানের কাঠামো তৈরি করতে হবে। আমার এই কল্পিত এই ব্যবস্থাটা মনে করেন যে নাই, তাহলে কি দাঁড়াবে? আমরা সবাই দেখতে পাচ্ছি কি দাঁড়াবে। যখনই এটা থাকে না, তখনই কিন্তু ন্যাচারালি মালিক পক্ষ গণমাধ্যমকে তার অন্যান্য সমস্ত বৈধ বা অবৈধ ব্যবসার বার্গেনিং এর হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চাইবেন, কেউ কেউ করতেই পারেন, কারণ কোনো তো রেগুলেশন নাই। তার ট্যাক্স ফাঁকি দেওয়ার কাজেও কিন্তু তখন মিডিয়া লাগে, এবং তার অন্যান্য সমস্ত অবৈধতা গোপন রাখার জন্য কিন্তু তখন মিডিয়া লাগে। সরকারকে ভয় দেখানো, আবার সরকারেরও যদি জনগণের গ্রহণযোগ্যতা না থাকে, ভোট ছাড়া থাকতে হয়, তাহলে তাকেও আবার এই ধরনের অসৎ মালিকদের সঙ্গে আতাত করতে হবে। এবং এভাবেই কিন্তু একটা সিন্ডিকেট তৈরি হয়ে যাচ্ছে গণমাধ্যমের ক্ষেত্রে। ফলে আপনারা যারা সাংবাদিক, সংবাদপত্র জগতের সবচেয়ে বড় অংশীদার, কিন্তু আপনারা কিন্তু এই জগৎ টিকিয়ে রাখার উৎসের দায়িত্বে আপনারা নাই। এই কথাটা শুনতে একটু খারাপ শোনাতে পারে, বাস্তবে এখানে কিন্তু সরকার, মালিক পক্ষ আর বিজ্ঞাপনদাতা। ফলে এই জায়গাটাতে যদি আমরা স্ট্রাকচার ঠিক করে ফেলতে পারি, তখন এর
সবচেয়ে চূড়ান্ত ফলাফলটা পাবেন। আপনারা যেটা আকাঙ্ক্ষা করেন সেটাই কিন্তু আপনারা পাবেন। আমি আপনাদেরকে শুধু এইটুকু বলতে চাই যে এই মুহূর্ত পর্যন্ত আমি সরকারের পক্ষ থেকে, মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আস্থা নিয়ে বলতে চাই যে আমরা খুব দ্রুত এরকম একটি টেকসই এবং গতিশীল, দায়িত্বশীল, সর্বোচ্চ স্বাধীনতা ভোগকারী গণমাধ্যম প্রতিষ্ঠা করতে দৃঢ় প্রতিজ্ঞ। এই কাজ না, আমি পারবো না। এই যে আমি এতক্ষণ যে স্টেক হোল্ডারদের কথা বললাম, অন্য কোন জায়গাতে কিন্তু এতগুলি স্টেক হোল্ডারকে কিন্তু অ্যাসেম্বল করতে হয় না, এতগুলি কম্পোনেন্টকে কিন্তু অ্যাসেম্বল করতে হয় না। এই জগতে কিন্তু এতগুলি কম্পোনেন্টকে অ্যাসেম্বল করতে হয়, এন্ড এভরিওয়ান ইজ পাওয়ারফুল, এভরিওয়ান ইজ প্রোডাক্টিভ, এন্ড এভরিওয়ান ইজ ইনএভিটেবল। ফলে এই কাজটা সরকারকে একটা ম্যানেজারিয়াল রোল থেকে করতে হবে, ম্যানেজমেন্টের জায়গা থেকে করতে হবে। ইটস নট অনলি দি অথরিটি, হ্যাঁ বলে দিবে এটা করো, এটা করো, এটা করো না, নট দ্যাট। এবং আমি খুবই আন্তরিকভাবে এই সুযোগে ধন্যবাদ জানাচ্ছি দেশের সংবাদপত্র মালিক পক্ষকে, গণমাধ্যমের বিভিন্ন টেলিভিশন মালিক পক্ষকে, তারা সরকারকে সহযোগিতা করছেন। আমি ধন্যবাদ জানাচ্ছি দেশের অন্যান্য সংশ্লিষ্ট সকল মহল, বোদ্ধারা, যারা সরকারের এই উদ্যোগকে এই পর্যন্ত উৎসাহ দিয়ে চলছেন। এবং আমি ধন্যবাদ জানাই আপনাদেরকেও যে আপনারা আমাদের এই পর্যন্ত আমাদের যে যাত্রা, এই যাত্রাতে আমাদের এই কাজে সবচেয়ে বড় অনুপ্রেরণাদাতা হিসেবে কাজ করেছেন। স্বাধীনতা সম্পর্কে এখানে কিন্তু খুব একটা আলোচনা হয় নাই। আমি একমাত্র এখন টিভির কথার মধ্যে যেটুকু আসছিল আমি ওইটুকু বললাম। বাকি সব কথাই কিন্তু আপনারা যা বলেছেন তা কিন্তু ইনফ্যাক্ট দায়িত্বশীলতার কথা আলোচনা করেছেন। আপনাদের আলোচনায় প্রমাণ করে যে গণমাধ্যম জগতের সংকটের ভর কেন্দ্র কিন্তু শিফটেড হয়ে গিয়েছে। আগে এটার ভর কেন্দ্র ছিল কিন্তু স্বাধীনতা আছে কি নাই, সরকার নিয়ন্ত্রিত কি নিয়ন্ত্রিত না। এখন কিন্তু এটা শিফট হয়ে গেছে যে whether it is productive responsibility or not। ফলে এটাও কিন্তু আজকের এই সেমিনারের মধ্যে দিয়ে, আপনাদের আলোচনার মধ্যে দিয়ে কিন্তু বেরিয়ে এসেছে। ফলে এখনকার জগতে আপনার বিশেষ করে ডিজিটাল প্ল্যাটফর্মে যখনই যেহেতু দিনকে দিন এখানে বাড়ছে এবং সংবাদ মাধ্যমের উৎস এবং মঞ্চ হিসাবে প্রায় সিংহভাগ কিন্তু ডিজিটাল প্ল্যাটফর্ম, তো সেখানে কিন্তু এখন ক্লিন ইনফরমেশন এবং পলিউটেড ইনফরমেশনের ব্যাটেলটা কিন্তু এখন প্রধান হয়ে গিয়েছে। ফলে ক্লিন ইনফরমেশন প্রোটেক্ট করার জন্য যে জার্নালিজম আর পলিউশনের জন্য যে জার্নালিজম, দুটোই কিন্তু জার্নালিজম। এখানে জার্নালিজম একটা পুত পবিত্র জিনিস মনে করার কোন কারণ নাই, রাজনীতি যেমন একটা পুত পবিত্র জিনিস মনে করার কোন কারণ নাই। হিটলারও রাজনীতিবিদ ছিলেন, আর যারা হিটলারকে হটিয়ে দেশে আজকের এই পরিস্থিতি তৈরি করেছেন জার্মানে, তারাও রাজনীতিবিদ ছিলেন। ফলে রাজনীতি এবং সাংবাদিকতা কিন্তু এক কথায় কোনো পুত পবিত্র জিনিস হতে পারে না। আমরা কে কিভাবে এটাকে চর্চা করি তার উপর এটাকে নির্ভর করে। ফলে ডিজিটাল প্ল্যাটফর্মের জগতে এটা আরো এই ঝুঁকিটা বেড়ে গিয়েছে। ফলে এখন ক্লিন ইনফরমেশনকে প্রোটেকশন দেয় হচ্ছে জার্নালিজমের মূল ইথিক্স, এবং ডিসঅনেস্ট জার্নালিজমকে কমব্যাট করা, ব্যাটল করা, এটাও কিন্তু জার্নালিজম, অনেস্ট জার্নালিজমের কাজ। ফলে শুধুমাত্র সরকার বনাম সাংবাদিক তা না, মালিক পক্ষ বনাম সাংবাদিক তা না, বরঞ্চ অপতথ্য বনাম সঠিক তথ্য, মিথ্যা বনাম সত্য, এবং অসৎ সাংবাদিকতা বনাম বস্তুনিষ্ঠ সাংবাদিকতার লড়াই হচ্ছে এই মুহূর্তের বড় চ্যালেঞ্জ। ধন্যবাদ সবাইকে।